নমস্কার, আমি রিক ফ্রম দ্য স্পিকার অফ লাইফ। আচ্ছা, আপনারাই বলুন তো এটা কি হচ্ছে? একের পর এক পরশুদিন একজন নক্ষত্র পতন, কালকে একজন নয়, পরপর দুজন। ঋষি কাপুর সিনেমার আরেক নক্ষত্র, বর্ষিয়ান অ্যাক্টর, এবং তিনি অনেকেরই প্রিয় অভিনেতা ছিলেন। আমারও প্রিয় অভিনেতা ছিলেন। তার কমেডি, তার অনেক সিরিয়াস বা রোমান্টিক, বিশেষত রোমান্টিক তার যে সিনেমাগুলো ছিল, কমেডিও তার সেন্স অনেক ভালো ছিল। তো অনেক অনেক ভালো অভিনেতা একজন, এবং অনেক পছন্দের অভিনেতা অনেকের ক্ষেত্রেই। অনেক মানে আমাদের মানে আমাদের আগের যারা জেনারেশন রয়েছে তাদের কাছে অনেক প্রিয় আহ, মানুষ, প্রিয় অভিনেতা ছিলেন। তো তারপরে আরেকজন আমাদের উজ্জ্বল নক্ষত্র, খেলার জগতের চুনি গোস্বামী, তিনি চলে গেলেন। তো তিনি একজন অলরাউন্ডার ফুটবলার ছিলেন, ভারতের গর্ব চ্ছিলেন তিনিও চলে গেলেন আগামীকাল। তো পরপর তিনজন নক্ষত্র চ্যুত হলো আমাদের দেশ। আজকে আপনাদের সাথে কথা শুরু করার আগে দুজন মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দ্য স্পিকার অফ লাইফের পক্ষ থেকে তাদেরকে জানাই সশ্রদ্ধ সম্মান। তাদের আত্মার শান্তি হোক, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। তো একটু আগেই যেটা বললাম, যে জীবন তার মতো, তার গতিময়তায়, তার জীবন উদযাপনের যাপনেই সে চলতে থাকে। এটাই জীবনের কঠিন তবে বাস্তব সত্য। আজকে আপনাদের সাথে কথা বলবো কালকে আমাদের করোনা পরিস্থিতির সাপেক্ষে বিশ্ব অর্থনীতির আজকে যে অবস্থায়, যে প্রেক্ষিতে দাঁড়িয়ে আছে, বা আমরা কিভাবে সে প্রেক্ষিতে নিজেদেরকে শনাক্ত করতে পারি, তার বিষয়ে আপনাদের সঙ্গে গতকাল কথা হয়েছে। আজকে কথা বলবো আমাদের দেশের, আমাদের সরাসরি আমরা যে দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত, সেই ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কিছু কথা আপনাদের সামনে, যেগুলো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, অবশ্যই আমাদের জীবন বিষয়ের ক্ষেত্রে, আমাদের জীবনের সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যে দেশের মানে আমাদের নিজেদের দেশেরই অর্থনীতির বিষয়। সে বিষয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলবো। আই হোপ যে এই কথাগুলো আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে, নিজস্ব ভাবনায় ভাবিত হতে এবং ভাবনার কার্য পরিণত করতে অবশ্যই কিছু না কিছু আপনাদেরকে হেল্প করবে। আজকের দিনে আমাদের অর্থনীতি করোনা পরবর্তী পরিস্থিতিতে, যেটা হয়তো সরকারি অবস্থানে বলছে যে প্রায় 60 লক্ষের ওপরে লোক কর্ম হারিয়েছে বা তাদের চলে গেছে, কিন্তু বেসরকারি অবস্থানের জায়গা থেকে সেটা হয়তো 5 কোটি হতে পারে। মানে তার কারণ হচ্ছে এমন অনেক সংস্থা রয়েছে যারা এখনো হয়তো ঘোষণা করেনি যে তাদেরকে ছাঁটাই করে দেবে বা তাদেরকে ছেড়ে দেবে বা তাদেরকে আর রাখবে না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে, বিশেষজ্ঞ মহল যেটা মনে করছে যে এটা 5 কোটি হতে পারে, এবং সেটা কিন্তু অর্গানাইজ সেক্টর থেকে 5 কোটি মানুষ কাজ হারাতে পারে বা অলরেডি হারানো শুরু করেছে। পাশাপাশি আনঅর্গানাইজ সেক্টরে প্রায় 40 কোটি মানুষ বিভিন্নভাবে, সেই পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে কৃষির জায়গাটায় সেইভাবে এখনো ক্ষতিগ্রস্তের অবস্থানটা সেইভাবে একেবারে সরাসরি ক্ষতি হয়ে গেছে। এই জায়গাটা এখনো কৃষির ক্ষেত্রে সেইভাবে দেখা দেয়নি, কিন্তু তবুও কৃষির ক্ষেত্রে দেখা না দিলেও সবে আমাদের গ্রীষ্মকালীন যে শস্য, সেটা হয়তো কাটা শুরু হয়ে গেছে, সেটা হয়তো উঠছে বা উঠবে, কিন্তু তারপরে তার বাজারিকরণের ক্ষেত্রে একটা তো সমস্যা দেখা দেবে। কিন্তু তবুও আজকের দিনে যেসব শ্রমিকরা কাজ হারিয়েছে আনঅর্গানাইজ সেক্টর থেকে, বা যারা মধ্যবিত্ত ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, তাদের এইরকম হাজার হাজার লক্ষ কোটি মানুষ কিন্তু আজকে একটা আনসিকিউরিট জায়গা বা কন্ডিশনে রয়েছে। আগামী দিনে এই বিপুল সংখ্যক মানুষের অবস্থানটা যদি একদম ঠিকঠাকভাবে সঠিক
একটা চ্যানেল বা সঠিক একটা দিক নির্দেশ যদি আমরা না পাই বা না দেওয়া হয় আমাদেরকে, তাহলে কিন্তু একটা ভয়াবহ ইকোনমিক ক্রাইসিস আমাদের দেশে দেখা দেবে। বাট আবার এটাও পাশাপাশি সত্যি যে এটা থেকে আমরা আরও বড় কিছুও বা ভালো কিছুও করতে পারি, এটাও একটা বাস্তব সত্য। এবার আমাদের দেশের ক্ষেত্রে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনে একটু ভাটা চলছিল লাস্ট 2-1 বছর ধরে। এই ভাটাটা ক্রমাগত চলছিল এবং সেটাতে তার প্রভাব আমাদের দেশে সবাই দেখছিলেন যে বিভিন্নভাবে ব্যাংকগুলো ক্রাশ করছিল। ব্যাংকগুলো ক্রাশ করছিল বলতে করছিলই, সেটা দেখতেই পাচ্ছিলেন যে তাহলে ব্যাংকিং সেক্টরটা একদম প্রায় একটা খুব বাজে কন্ডিশনে ছিল। প্রচুর লোক টাকা না দিয়ে, মানে টাকা দিচ্ছে না, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারা মানে হাজার হাজার কোটি টাকা তারা দিচ্ছে না, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছিল। অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেমন আপনার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ধুঁকছিল, এরকম একটা কন্ডিশনে 2008-এর পর থেকে এটা শুরু হয়েছিল। তারপরে ধীরে ধীরে একটা খারাপ হতে হতে খারাপের দিকেই যাচ্ছিল বিভিন্ন অবস্থানে। তো এরপরে আরও বিভিন্ন সেক্টরে খারাপ হচ্ছিলই, অটোমোবাইল সেক্টরও খারাপের দিকে যাচ্ছিল। তো বিভিন্নভাবে এই রকম খারাপ একের পর এক খারাপ অবস্থা থেকে আমাদের জিডিপি ক্রমাগত কমছিল এবং সেটা কিন্তু একটা খারাপের দিকেই ছিল। করোনা এসে এই খারাপটা আরও বেশি খারাপের জায়গায় নিয়ে এলো। তা এই এই খারাপটা থেকে এবার কি হয়, একটা কথা রয়েছে, এভরি অ্যাডভার্সারি কামস উইথ অপরচুনিটি। আপনার কঠিন সময়, আপনার দুর্দশা সঙ্গে একটা সুযোগও নিয়ে আসে। তা এটা আমাদের দেশের মানুষের কাছে, দেশের মানুষ তো আর পলিসি বা স্ট্র্যাটেজি নির্ণয় করে না বা প্ল্যান নির্ণয় করে না, সেটা করে সরকারে যারা রয়েছেন তারা। অবশ্যই তারা তাদের মতো করে কিছু একটা দিক নির্দেশ নিশ্চয়ই বের করবেন সকলের জন্য, যাতে সকলেই ভালো থাকে। এবং এটা কিন্তু একটা বাস্তব জায়গা। যেমন একটা কবির কথাতে যেটা রয়েছে, কবি যে কথাটা বলেছিলেন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সে অ্যাডভার্সিটির জায়গা থেকে আমাদের এই অপরচুনিটির জায়গাটা কিন্তু এই করোনা পরিস্থিতি আমাদের সেই রিফর্ম করার একটা জায়গা তৈরি করে দিয়েছে, একটা রিফরমেশন। আমাদের অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন যে এই অর্থনীতির রিফরমেশন করা যেতে পারে। এবার যেটা বাস্তব কথা সেটা হচ্ছে করোনার ক্ষেত্রে, করোনাতে কতভাবে বা কিভাবে যুঝতে হবে করোনার সাথে, কিভাবে কতটা লড়াই দিতে হবে, কতটা ক্ষতিগ্রস্ত হয়ে করোনা থেকে আমরা মুক্তি পাবো, করোনার অবস্থান থেকে আমরা মুক্তি পাবো, সেটা আমরা কেউ জানি না, এখন পর্যন্ত জানি না। পরিস্থিতি যদিও অনেকটা সরকার বিভিন্ন পলিসি নিয়ে এবং সেটা ভালো দিকই রয়েছে, এখন পর্যন্ত একদম ম্যাচাকার হয়ে যায়নি আমাদের করোনা পরিস্থিতি। কিন্তু কতটা খারাপ হতে পারে বা কতটা ভালো হতে পারে এখনো সেইভাবে বোঝা যাচ্ছে না। যদি দেখা যায় সেটা কন্ট্রোলেবল, অনেকটাই কন্ট্রোল করে নিচ্ছে বা করে ফেলছে বা করে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে বা অল্প কয়েক মাস পরে বা 2-4-5-6 মাসের মধ্যে, তাহলেও আমাদের অর্থনৈতিক দিক থেকে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা ভাবছেন যে এই অর্থনীতিটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে একদম রিফরমেশন করে একদম ভীষণ ভালোভাবে একটা একটা জায়গা তৈরি, অর্থনৈতিক একটা শক্তিশালী একটা অর্থনৈতিক জায়গা তৈরি করা সম্ভব ভারতের ক্ষেত্রে। তারা বিভিন্ন রকমভাবে সেটা বলছেন কি করে সেটা সম্ভব। একটু আপনাদের সঙ্গে ভারতের অর্থনীতির ইতিহাসটা এখানে একটু আলোচনা করা যায়। কেন আলোচনা করা যায় বা কেন বলা যায়, তার কারণ এটা ইতিহাস প্রমাণ দিয়েছে বা ইতিহাস প্রমাণিত যে বারবার এই অ্যাডভার্সিটির পরপরই ভারত তার ইকোনমিক্স গ্রোথে বা ইকোনমিক্সে জায়গা থেকে এসে ভীষণভাবেই নিজেকে আরও বড় জায়গা, আরও গ্রোথের জায়গা, আরও ভালো জায়গায় নিয়ে গেছে। এবং সেটা ধরুন শুরু হয়েছে কবে থেকে। আমাদের দেশ 1947 সালের আগে, 46 সাল পর্যন্ত 47 সালের 15 আগস্ট পর্যন্ত, 14 আগস্ট পর্যন্ত আমরা ব্রিটিশের সঙ্গে ছিলাম বা ব্রিটিশ আমাদের দেশে তারা উপনিবেশ গড়েছিল বা তাদের এই
অধীনে ছিলাম আমরা। তো সেই অর্থে তারা তাদের মতো করে অর্থনৈতিক পর্যালোচনা তাদের প্রয়োজনে, তাদের মানে ব্রিটেনের প্রয়োজনে যা যা যেটা সুবিধা হতো, যেটা প্রয়োজন ছিল, যেটা চাইতো তারা সেইভাবেই অর্থনীতিটা করতো। অর্থনীতির ভাবনাটা তাদের মধ্যে ছিল এবং তাদের সেটা মূলত শোষণেরই ছিল। সেই কারণে তারা খুব একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট জায়গা থেকে তারা খুব একটা উন্নতি করেনি তারা তাদের মতো করে। পাশাপাশি তারা কৃষির ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সাপেক্ষ যেসব রয়েছে তার উপরে তারা জোর দিত এবং শোষণ তো একটা ছিলই। এই অর্থনীতি একটা বিধ্বস্ত করে গেছিল, একদম বাজে একটা কন্ডিশন করে গেছিল 1946 মানে 47 সালের 15 আগস্টের আগে পর্যন্ত। 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। তার মানে স্বাধীন বলতে আমরা আমাদের দেশকে পেলাম, আমাদের একটা সার্বভৌমত্ব তৈরি হলো, নিজেদের দেশ নিজেদের মতো করে আমাদের দেশ হলো, আমাদের সরকার হলো। কিন্তু সেই 1947 থেকে 1950 সাল পর্যন্ত একটা টালবাহানার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। তখন সরকারের একটা ভাবনা মানে শুধু মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যেসব পলিসি নেওয়ার দরকার ছিল, যেসব পলিসি প্রয়োজন ছিল, সেইগুলোর ওপরেই মূলত জোর দিত তখন। এবং সেটা ছিল একমাত্র কৃষি, কেননা খাদ্যরই তখন ব্যাপার ছিল, মানে খেয়ে পড়ে বেঁচে থাকার যে ভাবনাটা, সেই ভাবনাটাই ছিল সেই 3 বছর পর্যন্ত। সেই ভাবনা ভাবতে ভাবতে এবং আরও কিছু ভালো উন্নতি, আরও ভালো কি করা যায় বা কীভাবে করা যায় তার ভাবনা সরকার ভাবছিল। তারপরে একটা বড় সড়ো পরিবর্তন এলো 1950 সালে। 1950 সালে আমাদের প্রথম হচ্ছে গিয়ে সেটা তারপরে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের দেশের সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অর্থনীতিটা অবশ্যই ক্যাপিটালাইজড অর্থনীতি করা পসিবল হতো না। তার কারণ আমাদের দেশের সেই রকম সেই পর্যায়ের মানুষজন ছিল না। যেটা প্রাইভেটাইজেশন, ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে প্রাইভেটাইজেশনের ভাবনা থেকেই ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো তৈরি হয়, যেমন ইউএসএ। তা সেখানে অবস্থানটা ছিল না। আবার পাশাপাশি সরকারও সমস্তটা কিছু নিয়ে একদম সমস্ত কিছু দায়িত্ব পালন করে সোশিয়ালাইজড ক্যাপিটাল মানে সোশিয়ালাইজড ইকোনমিক তৈরি করবে, সেই ভাবনাটাও ছিল না। মাঝামাঝি একটা মিক্সড ইকোনমি তৈরি হলো আমাদের দেশে। তো 1950 সালে সেখানে তারপর পরে প্ল্যানিং কমিশন যেটা রয়েছে, সেই প্ল্যানিং কমিশনটাও তৈরি হলো। প্ল্যানিং কমিশনটা আজকে যেটা আমরা নীতি আয়োগ বলে থাকি, আজকের সরকার সেটা নীতি আয়োগ করেছেন, তা সেটাই প্ল্যানিং কমিশন ছিল, যারা 5 বছরের একটা সিদ্ধান্ত নিত, 5 বছরে দেশের অর্থনীতিকে তারা কোথায় কিভাবে নিয়ে যাবে, কি কি সেটা করতে পারে সেই জায়গাটা থেকে। তো এরপরে তারপরে সেই অবস্থানটাতেও সেই পর্যায়টাতেও বেশ কিছুদিন ধরে আমাদের দেশের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভরই ছিল। 1956 সালে সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা ভাবনা থেকে, যদিও সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিষয়টা আর প্রাইভেটাইজেশন ছিল না, গভর্নমেন্ট নিজে সেটা মেনটেন করতো। তা সেই একটা ভাবনা তৈরি হয়েছিল 1956 সালে। তারপরে সেটা একটু ফল্ট করে গেছিল, তার কারণ ওই সময় সরকারকে প্রচুর পরিমাণে মানে লোন করে সেই ইন্ডাস্ট্রিটা মেনটেন করতে হতো। আর সেটা সেই লোনের একটা বোঝা তৈরি হয়ে গেছিল, একটা সেই সময় একটু খারাপ অবস্থা ছিল। আর সেই খারাপ অবস্থাটা আবার 1964 সালে একটু ভালো জায়গায় তৈরি হলো। তখন মানে ফরেন মানে এফডিআই যেটা আমরা বলি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেইটার উপরে একটু জোর দিয়ে বিদেশি কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আসা হলো। তারপরে হচ্ছে গিয়ে সেই সময়টা সেই পিরিয়ডটাতেই যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এখান থেকে একটু আর একটা খারাপ দিকও তৈরি হয়েছিল, লাইসেন্স রাজ বলে একটা বিষয় তৈরি হয়েছিল এবং করাপশন যে বিষয়টা, সেটা কিন্তু এই সময় থেকেই আমাদের দেশে অনেক বেশি পরিমাণে শুরু হয়ে গেছিল। তো যাই হোক, সেই অবস্থানটা 1956 থেকে 1964 সনে এসে আমাদের প্রাইভেটাইজেশনের মানে এফডিআই মানে লোকাল প্রাইভেটাইজেশন নয়, এফডিআই মানে বিদেশি ইনভেস্টমেন্টের ওপরে অনেকটা নির্ভর করলো দেশ, এবং সেটা একটা জায়গা তৈরি হয়ে গেছিল। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই সময় যখন আমাদের কৃষিকে, এগ্রিকালচারকে একটু ব্যাকফুটেড হয়ে গেছিল, এই সময় গ্রিন রিভলিউশন বলে মানে আমরা যেটাকে বলি হচ্ছে সবুজ বিপ্লব, তা সেই সবুজ বিপ্লবটা শুরু হলো এই সময়টাতেই। এবং পাশাপাশি হোয়াইট বিপ্লব বলে মানে দুধের সেই যে বিপ্লবটা, সেই বিপ্লবটা মানে হোয়াইট বিপ্লব যেটাকে বলা হয় আর কি, সেই বিপ্লবটাও কিন্তু এই পিরিয়ডেই শুরু হয়ে গেছিল।
পরবর্তী সময়ে আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন, এটা একটা বড় একটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে পরবর্তী সময় হয়ে গেছিল। এটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় বাঁক তৈরি করেছিল এবং পরবর্তী সময়ে আমাদের দেশে জরুরি অবস্থা বিভিন্ন কারণবশত সেই বিভিন্ন কারণে সেই জরুরি অবস্থা করতে হয়েছিল। সেই যা কিছু অবস্থান ছিল, সেই অবস্থান জরুরি অবস্থানে 2 বছর আমাদের দেশ জরুরি অবস্থানে ছিল। এর পরবর্তী সময়ে দেশে আবার আবার সরকার পাল্টে যায়। সেই সরকার পাল্টে গিয়ে এই পরে এসে একটু রিফরমেশন করলো আবার অর্থনৈতিক জায়গা থেকে, এবং এই রিফরমেশনের জায়গাটাতে যেটা মূল হলো সেটা হচ্ছে লাইসেন্স রাজটা একদম মানে রিমুভ করে দিল, একদম ধ্বংস মানে নষ্ট, সেটার বেশি চালানো না সরকার সেই অবস্থানটাতে। তারপরে এই এই মুহূর্তে সরকার আরো বিভিন্নভাবে তার অবস্থানে অর্থনীতিকে আরেকটু বিভিন্ন নিজের যেটা ব্যাংক ন্যাশনালাইজেশন করার পরে বিভিন্ন কারণে ব্যাংকের লোন বিভিন্ন ভাবে দিতে হয়েছিল, সেখানে একটা ব্যাড ডেট হয়ে গেছিল। সেই সব জায়গা থেকে সেই সব জায়গা থেকে সরকার আরেকটু বেশি তদারকি করে আরেকটু বেশি অবস্থান করে। তো এটা 1980 সালে যেটা হয়েছিল যে 1980 সালে এখানে হচ্ছে গিয়ে ফরেন এফডিআই এর একটা বড় ভূমিকা ছিল আবার সেই অর্থনীতিকে রিফর্ম করার জন্যে। এর পরে যেটা হয়েছে 1984 সনে একটা বড় বিপ্লব এসেছিল আমাদের অর্থনীতির ক্ষেত্রে, এবং সেটা এসেছিল রেগুলেশন অফ আইটি সেক্টর, রেগুলেশন অফ টেলিকম সেক্টর, এবং এর পরে যেটা হয়েছিল, যেটা সব থেকে বড় একটা বাগ, যেটা আমরা নিজেরা ফেস করেছি, অনেকেই ফেস করেছেন এবং সেটা অনেকেই জানেন, যে সব থেকে বেশি আমাদের অর্থনীতিকে একদম টার্ন দিয়েছে, মানে একদম যেটা বলা 380 ডিগ্রি টার্ন দিয়েছে যে বিষয়টা, এবং সেই সময় আমরা সব থেকে বেশি খারাপ অবস্থায় ছিলাম, সেটা হচ্ছে 1991 সনে। 1991 সনে আমাদের ভারতের অর্থনীতি একদম ধসে গেছিল। তার বেশ কয়েকটা কারণ ছিল। তার মূল কারণটা ছিল হচ্ছে গিয়ে এই সময়টায় দেশকে সব থেকে বেশি মানে যে টাকা দেশের আয় হতো, সেই টাকার বড় অংশ হচ্ছে গিয়ে দেশকে ইন্টারেস্ট পে করতে চলে যেত। তার কারণ তখন ক্যাপিটালাইজড ইনভেস্টমেন্ট করা পসিবলই হতো না ভারতের মানে অর্থনীতির পক্ষে। মানে সেটা এত বেশি লোন সর্বস্ব হয়ে গেছিল আমাদের দেশের অবস্থানটা, আমাদের দেশে এত বেশি লোনের অবস্থান হয়ে গেছিল যে যা আয় হতো তার একটা বড় সংখ্যক হচ্ছে গিয়ে ইন্টারেস্ট দিতে চলে যেত। তো এটা একটা বড় অবস্থান ছিল। আবার সেই পিরিয়ডটাতেই আমাদের দেশ বিভিন্নভাবে ডিফেন্সে প্রচুর টাকা খরচ করতে বাধ্য হয়েছিল, বাধ্য বলবো কি, বা সেই পলিসি নিয়েছিল ডিফেন্সকে অনেক শক্তিশালী করার জন্য, প্রচুর টাকা সেখানে খরচ করতে হয়েছিল। এবার তারপরে যেটা হয়েছিল, একটা পেনশনের একটা বড় বোঝা ছিল সেই মুহূর্তটাতে। তারপরে বিভিন্ন সাবসিডির ক্ষেত্রে ফুড সাবসিডি, ফুয়েল সাবসিডি, এরকম অনেক রকম সাবসিডির একটা বোঝা ছিল। মানে সমস্ত কিছুর পরে একদম বিধ্বস্ত হয়ে গেছিল 1991 সালে। এই 1991 সালে মনমোহন সিং একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তখন তিনি অর্থমন্ত্রী আমাদের দেশের। সেই সময়টায় তিনি যেটা করলেন, সেই বিষয়টা সেখান থেকে আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে দিলেন। যে বিষয়টা করে সেখানে 3টে বিষয় কাজ করেছিল, আর সেটাকে বলে এলপিজি। এলপিজি হচ্ছে গিয়ে আপনার লিবারাইজেশন, আপনার প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। এই সময়টা এই পলিসিটাকে তিনি গ্রহণ করে আমাদের দেশের অর্থনীতিকে কিন্তু একেবারে চাঙ্গা করে দিলেন। মানে আমাদের 1991 সনের অর্থনীতি এবং 1991 সনের পরের অর্থনীতি, এটা কিন্তু আকাশ পাতাল প্রায় ডিফারেন্স হয়ে গেল। আমাদের জিডিপির ক্ষেত্রে আকাশ পাতাল একদম পরিবর্তন হয়ে গেল। মানে সত্যি কথা বলতে এক ধাপে আমরা অনেক বেশি উন্নত দেশের পর্যায়ে পৌঁছে গেলাম এই 1991 পরের ভারতের অর্থনীতির দিক থেকে। এবার অ্যাডভার্সিটি থেকে অপরচুনিটিটা আমরা কিভাবে গ্রহণ করতে পারে আমাদের দেশ। সমস্ত বিশেষজ্ঞরা, যারা বিশেষজ্ঞ অর্থনীতিবিদ রয়েছেন, তারা বারবার একটা কথা বলছেন যে এটাই হচ্ছে, যদি করোনা আমাদেরকে বিধ্বস্ত না করে দেয়, সেটা যেহেতু আমাদের হাতের নাগালের বাইরে, কারোর প্রত্যেকেরই হাতের নাগালের বাইরে, তারা বুঝে উঠতে পারছে না যে এই লড়াইটা কতদিন, করোনার সাথে কতদিন লড়াই করতে হবে বা কিভাবে লড়াই করতে হবে। যদি সেটা একেবারে বিধ্বস্ত না করে দেয়, পরিস্থিতিটা যাতে একেবারে যদি ম্যাচাকার করে না দেয়, তাহলে পসিবল
আমাদের ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই অর্থনীতিবিদরা বা বিশেষজ্ঞরা যেটা বারবার বলছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের জিডিপিতে সবথেকে বড় ভূমিকা যে সেক্টর, তো বারবার অর্থনীতিবিদরা যে এবং অর্থনীতি বিশেষজ্ঞরা তারা যে যা বারবার করে যেটা বলছেন যে এই মুহূর্তে যদি করোনা আমাদের মেচাকার করে না দেয় তাহলে কিন্তু এই সময় সরকারের হাতে মানে একদম রয়েছে একটা সুযোগ, একটা অপরচুনিটি রয়েছে, একটা পুরো ঢেলে সাজিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে চাঙ্গা করে দিতে পারে, এবং সেটা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত মানুষের ভালো থাকাকে গুরুত্ব দিয়ে। এবং তার মূলত যে বিষয়গুলো তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন বা বারবার বলছেন সেটা হচ্ছে যে আমাদের দেশের জিডিপিতে একটা বড় সংখ্যক সার্ভিস সেক্টর একটা বড় ভূমিকা পালন করতো। এগ্রিকালচার, সার্ভিস সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল এমএসএমই যে সেক্টর রয়েছে এবং বিগ ইন্ডাস্ট্রির তো অবশ্যই এই বিষয়গুলোই সব থেকে বড় ভূমিকা পালন করতো। সার্ভিস সেক্টরের একটা ভূমিকা সব থেকে বেশি ছিল। কিন্তু আজকের দিনে সার্ভিস সেক্টর অবশ্যই থাকবে, সার্ভিস সেক্টরের রূপ পাল্টে যাবে, সার্ভিস সেক্টরের ভূমিকা পাল্টে যাবে, সার্ভিস সেক্টরের প্যাটার্ন পাল্টে যাবে, এবং এই পাল্টে গিয়ে কি থাকবে, কতটা থাকবে, কিভাবে থাকবে, কি পাল্টাবে, কি পাল্টে আসবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। সুতরাং সার্ভিস সেক্টরের অবস্থানটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সেখানে তারা বারবার বলছে যে এমএসএমই যে সেক্টরটা রয়েছে এই সেক্টরটা অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে আমাদের জিডিপির ক্ষেত্রে। সেই সেক্টরটাকে যদি চাঙ্গা করতে চায় এবং সেই সেক্টরটাকে চাঙ্গা করতে পারে, এবং অবভিয়াসলি এগ্রিকালচারকে আরেকটু গুরুত্ব দিয়ে, এগ্রিকালচারকে আরেকটু বিষয় ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে, ফোকাস দিয়ে যদি এগ্রিকালচারের গুরুত্ব সবসময় রয়েছে আমাদের দেশের জিডিপিতে, আমাদের দেশের অর্থনীতিতে, সুতরাং সেটাকে যাতে আরেকটু ভালোভাবে করা যায়। এবং তার পরবর্তী সময়ে অবশ্যই বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের রয়েছে তারা তাদের প্রোডাকশন করা শুরু করতে পারে, এবং প্রোডাকশন করলে অবশ্যই আমাদের দেশের যদি এগ্রিকালচার ঠিকঠাক থাকে, কৃষক যদি হাতে পয়সা থাকে, এমএসএমইর ক্ষেত্রে যদি তারা প্রোডাকশন করতে পারে, তারা যদি তাদের অর্থনীতিতে চাঙ্গা করতে পারে, তারা যদি ঘুরে দাঁড়াতে পারে, এবং সেটার পলিসি অবশ্যই সরকার নিচ্ছে। আসলে আমাদের দেশের একটা সমস্যা হয়ে যায় একটা পলিসি এবং তার এক্সিকিউশন, মানে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে তার এক্সিকিউশনের ক্ষেত্রে এতটা মানে এত বেশি ডিফারেন্সিয়াল হয়ে যায় যে অনেক সময় সেটা মানে যে সিদ্ধান্ত হয়েছে এবং যা এক্সিকিউশন হয়েছে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। তো সেটা একটা বিভিন্ন কারণে সেটা হয়, সেটা আলোচ্য বিষয় নয় আমাদের এখানে। তবুও এই ভাবনাটা রয়েছে, বিশেষজ্ঞরা এইভাবে বলছেন যে এটা হতে পারে যে যদি এগ্রিকালচার সেক্টর এবং এমএসএমইকে যদি গুরুত্ব দেওয়া হয় এবং বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অবশ্যই পাশাপাশি পাশাপাশি আর একটা বড় সুযোগ রয়েছে যেটা অর্থনীতিবিদরা আজকে মনে করছেন এবং ভাবছেন যে এটা হতে পারে। আর যদি সেটা হয়ে যায় তাহলে আমাদের দেশের অর্থনীতি আরো অনেক বড় জায়গায় পৌঁছতে পারে, অনেক ভালো বা চাঙ্গা জায়গায় পৌঁছতে পারে। সেটা হচ্ছে যদি দেখা যায় যে চীনে যেসব বড় বড় কোম্পানিরা তাদের প্রোডাকশন হাব তৈরি করেছিল, মানে প্রোডাকশন তাদের ওখানে করতো, সেই সব কোম্পানিগুলো যদি আমাদের দেশে চলে আসতে পারে, এলে কিন্তু খুব একটা মানে আসলে অনেকটাই আমাদের ভালো হয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি। যদিও এফডিআই সেই বিষয়টাকে রেগুলেট করবে, কোম্পানি নিশ্চয়ই করবে। সেটা আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি যে বিরুদ্ধে এই রেগুলেশনের ক্ষেত্রে 1991 সনে কিন্তু আমাদের দেশের একটা বড় ভূমিকা রয়েছিল। মানে এই সময় থেকে সেবি, এই সময় থেকে নাভার্ড, এই সময় থেকে আপনার আরবিআই, মানে এই সময় থেকে আপনার আইআরডিএ, মানে এরা কিন্তু এই রেগুলেটরি বডিগুলো কিন্তু ভীষণভাবেই অ্যাক্টিভ করে দিয়েছিল সরকার। এই রেগুলেশনের মাধ্যমেই কিন্তু সমস্ত বিষয় মানে অর্থনীতিটা একটা রেগুলেট হতো। তো এটা একটা বড় দিক বা একটা ভালো দিক। সেই হিসেবে যদি এফডিআই সরকারি রেগুলেশনে সরকার আরও কিছু আইন তৈরি করে ফেলেছেন একদম ভেরি রিসেন্ট। তো সেগুলোর মধ্য দিয়ে যদি সেই বিদেশি ইনভেস্টমেন্টগুলো চলে আসে, বিদেশি কোম্পানিগুলো যদি চলে আসে আমাদের দেশে, কিন্তু পাশাপাশি আরেকটা যেটা দরকার হবে সেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে যেটা বারবার বলছে তারা, যে এই যে এত সংখ্যক লোকের মানুষের কর্মসংস্থান, এইটাতে শুধুমাত্র কৃষিতে যারা রয়েছে, নতুন করে হয়তো কৃষিতে অল্প কিছু মানুষ আর আসতে পারেন, যারা শ্রমিক রয়েছিলেন বা যারা এডুকেটেড পার্সন, যারা
আনএমপ্লয়মেন্ট হয়ে গেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতিতে একটা যদি স্কিল ইন্ডিয়ার যে ভাবনাটা আমাদের সরকারের ছিল, সেই স্কিল ইন্ডিয়াটাতে শুধু সার্টিফিকেট সর্বস্ব নয়, একদম হাতে করে কাজ শিখিয়ে দিয়ে কাজের সেই কাজটাকে কাজে লাগানোর মতো করে যদি একটা জায়গা তৈরি করা যায়, তাহলে এত বৃহৎ সংখ্যক, এত বড় সংখ্যক মানুষের দেশে, এত বড় সংখ্যক মানুষের কর্মসংস্থানের জায়গা থেকে যদি তারা কর্ম করতে পারে এবং স্কিলফুল কর্ম করতে পারে, শুধু চাকরি বা ওপরে নির্ভর না করে, যদি স্কিলফুল হয়ে, যদি স্কিল অনুযায়ী, তাদের নিজস্ব স্কিল অনুযায়ী তারা তাদের মতো করে কোনো কাজ, কোনো ব্যবসা, কোনো বিজনেস, এবং তার সাপোর্ট যদি অবশ্যই গভর্নমেন্টের থাকে এবং সেটা হাতে কলমে করে, এবং মার্কেটাইজেশন, মানে সমস্ত কিছুর দিকে যদি সরকার খুব ওতপ্রোতভাবে হেল্প করে, তাহলে অবশ্যই তাহলে দেখা যাবে যে জিডিপি, এবং আমার বিশেষজ্ঞরাই ভাবছে যে সেটা 7% পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমাদের দেশ বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। এখনই সেটা করছে, এখনই ডেভেলপ কান্ট্রি হিসেবেই আমাদের দেশকে মানা হয়, কিন্তু তারপরেও দেখা যাবে যে আরেকটু মানে ব্রিটেনকে ছাপিয়ে যাচ্ছে, মানে দেখা যাবে যে ব্রিটেনকে ছাপিয়ে হয়তো সে তার আগে মানে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের জিডিপি। এটা কিন্তু হতেই পারে, যদি এটা একটা উইশফুল হোপ নিয়ে এই কথাগুলো বলা। কেননা পরিস্থিতি কি দাঁড়াবে, করোনা কিভাবে আমাদেরকে, কতটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, কতটা আমরা কিছুই জানি না, কিন্তু তারপরেও বিশেষজ্ঞদের ভাবনা অনুযায়ী এই ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হতেই পারে যে আগামী দিনে দেখা যাবে যে এই অ্যাডভার্সিটি, আমাদের যে একটা দুঃখজনক একটা সময়, আমাদের যেন একটা যন্ত্রণাদায়ক সময়ের মধ্য দিয়ে হয়তো দেখা যাবে যে আমাদের ভারত সত্যি ভারত সভায় ভারত আবার পৃথিবীর সভায় শ্রেষ্ঠ আসন নিতেও পারে, এই আশা রাখছি। আগামী দিনে হয়তো বা সেটা আমরা দেখতে পারি আমাদের দেশের অর্থনীতিকে, এবং সেখানে আমাদের ভূমিকা অবশ্যই রয়েছে, আমাদের সকলের ভূমিকা রয়েছে। কারণ আমাদের সকলকেই ব্যক্তিগতভাবে যেমন প্রয়োজন মেটাতে হবে, এবং আমি যদি ব্যক্তিগতভাবে প্রয়োজন মেটাতে পারি, আপনি যদি মেটাতে পারেন, আরেকজন যদি মেটাতে পারে, আপনার পাশে সবাই যদি মেটাতে পারে, এই সবাই মিলেই তো আমাদের সবাই মিলেই তো আমাদের দেশ। তো এই সবাই সব দিক থেকে যেহেতু আমাদের মিক্সড অর্থনীতি, সুতরাং সরকারের একটা বড় ভূমিকা থাকে, সরকার সেই ভূমিকাটা নিশ্চয়ই পালন করবে, সব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেটা নিশ্চয়ই করবে। আমরা আমাদের কাছে আমাদের এই যে স্কিলফুল হওয়া, এই জায়গাটা বিশেষজ্ঞরা বারবার বলছে, আমার মনে হয় যে এই ভাবনাতে আমাদের একটু এগিয়ে যাওয়া উচিত। তো কালকে আপনাদের সাথে আমাদের জায়গা, আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবো। আমরা আরেকটু ছোট হচ্ছি বলতে মানে আলোচনার জায়গা থেকে ছোট হচ্ছি। কালকে আপনার বিশ্বর অর্থনীতির অবস্থান থেকে নিজেদের ভূমিকা, আজকে দেশের অর্থনীতির অবস্থান থেকে নিজেদের ভূমিকা, কালকে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্থায় আমাদের কি ভূমিকা, আমাদের কোন জায়গায় আমরা থাকতে পারি বা কি করতে পারি বা কি করা আমাদের পক্ষে পসিবল, সেটা অবশ্যই আমরা বিশেষজ্ঞদের জায়গা থেকে, তাদের কাছ থেকে জেনে নিয়ে বুঝে নিয়েই আপনাদের কাছে আমি কনভে করি এই আলোচনাগুলো। সুতরাং কালকে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যা মেনটেন করার সেগুলো মেনটেন করবেন। যদিও সরকার কিছুটা শিথিল করে দিচ্ছেন, আমরা বিভিন্ন জায়গা যেগুলো গ্রিন জোন রয়েছে, তো সেগুলো শিথিলতা থাকলেও অবশ্যই সাবধানতা পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটাকে ভালো থাকতে, সুস্থ থাকতে সাহায্য করবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার সকলকে।